হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। কোথায় পাবো তারে পরবর্তী অংশ পড়তে চলে এসেছি। তাড়াতাড়ি একটা সিগারেট বাড়িয়ে দিয়েছিলাম। ধনু নিয়ে একবার শুঁকেছিল, মায়ের বুড়ো আঙুল ঠুকে ঠুকে আগুন ধরিয়েছিল, ধোঁয়া ছেড়ে আরামসূচক শব্দ করেছিল। তারপর জুতো জোড়া নিচে খুলে মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে বসতে গিয়ে হঠাৎ সরে এসেছিল, বলেছিল, না বাবা, তারপরে চুপ করেরা একটু মেরে যাক আর কি। অনেক চেষ্টা চরিত্র করেও ধনুর ভাষায় আঞ্চলিকতাটা ছোঁয়া যাচ্ছিল না। কিন্তু চুপ করে কি মারবে বলে আবার মন্দিরের ভিতরের বাইরে দেওয়ালে সন্দেহে দেখছিল। তখন জিজ্ঞেস না করে পারিনি, কি মারবে? সাপ। ই দেখো হে, বুক ধরাসে গিয়েছিল আমার। জিজ্ঞাসা করেছিলাম, সাপ আছে নাকি? ভাগ্যিস ন্যাকা বলেনি আমাকে। এমনই ধনুর চাহনি। ডাগর চোখ দুটি গোল করে বলেছিল, বলেন কি, সাপ নাই আবার? কালি তো পেল্লায় এক দুধ গোখরু দেখাচ্ছি। ওই বাপ, তার ফনা কি? শালো আমার মাথা ছাড়াইয়ে উঠেছিল। এই দেখো, কথা শুনে গায়ের মধ্যে কেমন করে উঠেছিল। প্রায় নিঃশ্বাস বন্ধ করে জিজ্ঞেস করেছিলাম, তারপর? চোঁচা দৌড়, সামনে একটু পাথর ছিল তাই, না হলে শালো আমাকে কাল দিয়েছিল আর কি। মস্ত ফানা গেছে। সত্যি কথা তো? তা বোধহয় হবে। মহাশয় একটি গোলমেলে মানুষ, সন্দেহ নেই। চোখ মুখ দেখে মনে হয়েছিল মিথ্যে কথা বলবার পাত্র না। নিজেই আবার বলেছিল, ইদেশে সাপ হবেক না কেন বুলেন? মন্দিরের ঘটা দেখেছেন? আই বাপ, মন্দিরে মন্দিরে 6 লাভ, গোটা গাঁটো ইটের পাঁজায় ভর্তি। ইয়ারা সাপ পোষে, কিন্তু একটু ইটে হাত দিতে যান, ই বাবা, একেবারে খেইয়া ফেলে দেবে। অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কেন? সবাই চায় তো। কি চায়? ইট। দেখেন নাই ইটের গায়ে ছাপা? ঠাকুর দেবতার ছাপ আছে না সব। আমার কাছে কত লোক চেয়েছে মলুটির মন্দিরের ছাপা ইট। কি করবে ইট দিয়ে? ধনু সিগারেট টান দিয়ে গলগলিয়ে ধোঁয়া ছেড়েছিল ঠোঁট বাঁকিয়ে। বলেছিল, কে জানে কি করবে, লিয়ে যেতে পারলে পয়সা মিলবে বলেছে। যাতা লোক না তারা, লেখাপড়া জানা লোক। ধনুর কথা শুনে মনে হয়েছিল যেন সে অন্য সমাজ থেকে এসেছে, শিক্ষিত জনদের কেউ না, যাকে বলো ভদ্রজন। যেন কথা বলছিল গ্রামের অন্তজ সানা কিংবা নারায়ণ। অথচ সে যে ভদ্র ব্রাহ্মণ পরিবারের ছেলে, তার ছাপ সর্বাঙ্গে। ইস্তক সিল্কের পাঞ্জাবির ফাঁকে কাঁধের কাছে পৈতা গাছটিও দেখা যাচ্ছিল। আমি ভাবছিলাম শিক্ষিত ভদ্রজনদের কথা, যারা মলুটির মন্দিরের পোড়াইটের কারুকার্য পয়সা দিয়ে নিতে চেয়েছিলেন। অজানা ছিল না প্রাচীন বস্তু সংগ্রহের নেশা অনেক মানুষের। কেউ সাজায় আপন সংগ্রহশালা, কেউ 10 জনের। তখন মনে পড়েছিল নগরের বিশিষ্ট মানুষের ঘরে দেখেছি হাল আমলের ঝকঝকে আসবাবের গায়ে প্রাচীন সংগ্রহ। সরকারি আর বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে প্রাচীনের নানান উপাচার, কাঠ পাথর মাটি যা পাওয়া গিয়েছে। ধনু মিথ্যা বলেনি। এই অধমের মনেও সে ঔৎসুক্য জাগিয়েছিল। কল্পনা করেছিলাম পোড়াইটের কারুকার্য কাব্যকথা আমার ঘরের দেওয়াল জুড়ে। নিজের ঘরের সাঁঝবেলার আধার আধার ছায়ায় দেওয়ালের দিকে চেয়ে আমি যেন চলে গিয়েছি সেই মুনি ঋষির যুগে। সেই যখন পরাশর নামের মুনি দেহলগ্ন মৎস্যাগন্ধা কোলে, হরিণী সোহাগে মগ্ন শকুন্তলা, কিচকে যবে বধে ভীম, অর্জুন যবে শোনে শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ মুখে, আর যবে ঋষ্যশৃঙ্গ মুনি দেখে প্রথম নারী। তারপরে অশোকবনেতে সীতা রাক্ষসী বেষ্টিতা, রামচন্দ্র পূজেন দশভুজা। কল্পনা করেছিলাম মলুটির ভাঙা মন্দিরের ধুলায় ছড়ানো সংগ্রহে আপন ঘর সাজিয়ে চলে যাব দূরে সেই বিস্ময়কর যুগে। সে যুগের কথা যত শুনি, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। ধনুকে জিজ্ঞেস করেছিলাম, তা কি হলো, নিয়ে যেতে পারলে না? ধনুর মুখ একেবারে বিরক্তিতে কোঁচকানো। ঠোঁট উল্টে বলেছিল, কতবার চেষ্টা করেছি, 2-1খানা নিয়ে যে যাই নাই তা লয়। একবার ধরা পড়ে গেছিলাম। ই বাপ, সবাই মিলে শালো এই মারতে সেই মারে। কেনে বাবা, ইট গুড়ায় খাবে নাকি? যেন সোনা দানা নিয়ে যেইছি। বলেছিলাম, সব তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ধনু আমার কথায় উৎসাহ পেয়েছিল। বলেছিল, নষ্ট কি বলছেন মশাই? দেখেন গা, ছোট ছোট বাচ্চাগুলাতে পুতুল খেলছে ওগুলান দিয়া, ঢেলা করে খেলছে। আর আমি 2 পয়সা রোজগার করতে গেলে মার বেটাকে। ধনুর কথায় হাসি সামলানো দায় হয়েছিল। সত্যিই তো, যা দিয়ে ছেলে পিলেরা পুতুল খেলা খেলছে, তা দিয়ে যদি ধনুর কিছু সিগারেটের খরচ জুটত, তাতে কেন বাগড়া বাপু? বেচারি। আবার বলেছিল, উয়াদের ওই এক কথা, পচুক ধসুক গুঁড়া হোক, গাঁয়ের জিনিস বাইরে নিয়ে যেতে পারবে না। লাও এবারে ঠেলা, কুবেরের ধন হে, জক দিয়ে রেখেছে। তা বটে। ধনুর কথায় মলুটির মনের খবর মিলেছিল। মলুটির মন ধনুর নয়। তার কাছে যা ছিল পড়ে পাওয়া 16 আনা, নগদ বিদায়ের কিছু ট্যাঁকের করি, মলুটির মানুষের কাছে তা পবিত্র ঐতিহ্য। যে দিনগুলো হারিয়েছে সেই দিনের কথা সেই ভাঙা ইটের ছাপে ছাপে।
পূর্বপুরুষের স্মৃতি বুক দিয়ে আগলানো সংরক্ষণের বস্তু। মলুটির ইতিহাস সেই সব জীর্ণ মন্দিরে যার ভাঙন আর ধ্বংস তাদের দেখতে হচ্ছে অসহায় চোখ মেলে। বাজ ধরা রাখাল রাজার বংশধরদের ধনু কোথায় পাবে হে? সে এসেছিল আত্মীয়তার সুতো ধরে শিউরির হাট থেকে। বাজারের কেনা বেচায় তার লেনা দেনা। যে ভদ্রজনদের সঙ্গে তার দেওয়া নেওয়ার কারবার, তাদের মনও সে জানে না। তবে কিনা এমন বলবো না, ভদ্র বিশিষ্টদের প্রাচীন সংগ্রহের মন মলুটির মানুষ বোঝেন। মলুটির কাছে যা বংশের চিহ্ন, পূর্বপুরুষের স্মৃতি, নগরের সংগ্রহকারীর কাছে তা প্রাচীন সংগ্রহ। দুয়েতে ফারাক বিস্তর, তবে কোনো মিলজুলও নেই। ধনুর কথায় যেটুকু ঔৎসুক্য জেগেছিল, মলুটির মনের কথা ভেবে তা নিভে গিয়েছিল। ইতিমধ্যে আমার সিগারেট ফুরিয়েছিল, ধনুর না। ঘুনসি পুড়িয়ে বিড়ি খাওয়া জানতাম, অমন ঠোঁট পুড়িয়ে সিগারেট চোষা দেখিনি। ভেবেছিলাম ধনু আগুনটুকু শুদ্ধ খাবে নাকি। তার চেয়ে সে তো অনায়াসে বলতে পারতো, জমলো না, আর একটু দিন তো মশাই। তবে আগুন আর তাকে খেতে হয়নি। অঙ্গারের একটি টুকরা তাকে ফেলতে হয়েছিল। ফেলেই কোঁচা দিয়ে মুখ মুছে প্রথম প্রশ্নে আওয়াজ দিয়েছিল, কলকাতা থেকে এসেছেন না? বলেছিলাম, না, কাছাকাছি। যদি ভাবো ধনু তোমার মুখের দিকে তাকিয়ে কথা বলছিল, তাহলে ভুল। চোখ আর মনের এত স্থিরতা ছিল না যে একদিকে ধ্যানে থাকবে। জিজ্ঞাসা যদি মুখের দিকে চেয়ে, জবাব শোনা আকাশের দিকে নজর করে। কেননা তখন হয়তো একটি পাখি উড়ে যাচ্ছিল, কিংবা তাই বা হবে কেন হে? মনের মধ্যে যে বহু ভুবনের ভাবনা, ডাগর চোখ দুটি মেলে অন্যমনস্ক হতে কতটুকু সময় লাগে। আমার কথা শুনে অন্যদিকে চেয়ে বলেছিল, পিসে যেখানে কাজ করে সেখানকার লোক আপনি? ধরে নিতে হয়েছিল ধনু বড় রায়ের কথা বলেছিলাম, হ্যাঁ, রায়মশাই তোমার পিসে মশাই হন বুঝি? আর কি, অনেক দূরের। তেমন গদগদ ভাব ছিল না ধনুর। রাজবংশের আত্মীয়তার গৌরব যেন তেমন তার মনে ছিল না। তার মন তখন অন্য স্রোতে বইছিল। বলেছিল, তবে কলকাতায় যেইছি, দুবার যেইছি। সংবাদের রীতিমতো গুরুত্ব আরোপিত। পকেট থেকে বাক্স বের করে আর একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলেছিল, ওসব বাকি রাখি নাই। যা বলবেন সব দেখা এসেছি কলকাতায়। সিনেমা, থিয়েটার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সব। স্কুলে পড়বার সময়ই যেইছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, কার সঙ্গে গেছিলে? ধনু চোখ ঘুরিয়ে হেসে বলেছিল, ই বাবা, কার সঙ্গে আবার? একলাই। একলা? স্কুল পালিয়ে যেইছিলাম তো। ই বাবা, সে যে গুণধর ছেলে হে! একা একা স্কুল পালিয়ে মহাশয় শিউরি থেকে কলকাতায় গিয়েছিলেন। শুনে মনে হয়েছিল এ যে আত্মার কথা শুনছি। নিজের মধ্যে পলাতকের ডানা ঝটপটানি চিরদিনের। ধনুর গলায় যেন শ্রোতার নিজের প্রতিধ্বনি। অচিনের হাতছানি তাকেও খরচা করতো নাকি? পাগলা ডাকে ডেকে নিয়ে যেত? জিজ্ঞাসা করেছিলাম, কেন গেছলে? দেখবো বলে। এর বেশি আর কি জবাব প্রত্যাশা করতে পারত? শিউরির ছেলে কলকাতা দেখবে বলে গিয়েছিল। তবু জিজ্ঞাসা করেছিলাম, ভয় করেনি? অন্যমনস্ক জবাব দিয়েছিল, না, ভয় আবার কি হে, দেখব বলে গিয়েছিলাম, ব্যাস। ধনুর কথার তেমনি ভাব। আবার জিজ্ঞাসা করেছিলাম, বাড়িতে কিছু বলেনি? খুব সহজ গলাতেই বলেছিল, খুব বেরন দিয়েছিল বাবা, হাত পা বেঁধে রেখেছিল। দোকানের পয়সা চুরি করেছিলাম কিনা? বাহ বাহ ধনু, ঘোর প্যাঁচ নেই, সোজা কথা সোজাই বলেছিল। আবার বলেছিল, না হলে পয়সা পাবো কোথা বলেন? চাইলে তো আর দিত না। অগত্যা না বলেই নিতে হয়েছিল, আর না বলে নেবার নামই তো চুরি। অতএব শাস্তি তো জরুর। কিন্তু এমন একটু সংবাদ দেবার সময় ধনু মন্দিরের দেওয়ালের দিকে নিবিষ্ট চোখে তাকিয়েছিল। ভাবনা অন্যদিকে, কথা আর একদিকে। কি মতলবে মন ঘুরছিল কে জানে। জিজ্ঞেস করেছিলাম, তোমাদের দোকান আছে বুঝি? শিউরিতে। সেজন্যই তো শিউরিতে থাকি। আমাদিগের ঘর তো মল্লারপুরে। খবরে কিছু গোলমাল পাবে না। যা জিজ্ঞেস করবে দেড়া দ্বিগুণ জবাব পাবে। জিজ্ঞাসা করেছিলাম, লেখাপড়া তাহলে শিউরিতেই? সে বড় ব্যাজ কথা। ধনু চোখ ফিরিয়েই আমার দিকে একবার তাকিয়েছিল, একটু যেন অস্বস্তি, হাসি একটি বিব্রত। এসব কথাবার্তা জিজ্ঞাসা করা কেনে মশায়? বলেছিল, ওই বেশি দূর, পরিচরি নাই, লেখাপড়া হলো না। কি করবে বলো? যা হলো না তা সে কি করে করবে? সিগারেটটা ফেলে দিয়ে কপালে ঝাপানো 12 আনা চুলে একটা ঝাঁকানি দিয়েছিল। বলেছিল, আর কতক্ষণ এখানে থাকবেন, যাবেন না? হাতের ঘড়ির কাঁটা আর সূর্য একযোগে মাপামাপি, একেবারে মাঝখানে। বলেছিলাম, হ্যাঁ, এবার ফিরব। ধনু মন্দিরের দাওয়া থেকে নেমে জুতোয় পা গলিয়েছিল। বলেছিল, পিসে ভাবলে আমার সঙ্গে আপনাকে দিলে কুতা না কুতা লিয়ে যাব। কেনে বাবা, তোমাদিগের মলটিতে আবার লিয়ে যাব কুথা? বিশ্বাস নাই লোকের তো কি বলবো বলেন? বেনাগুড়ি যেইছেন? কশিনকালেও সে জায়গার নাম শুনিনি। জিজ্ঞেস করেছিলাম, সেটা আবার কোথায়? বেশি দূরে না, খ্রিস্টানদের মিশন আছে সেখানে। আমার সঙ্গে দিলে সেখানে নিয়ে যেতাম, এতক্ষণে ঘুরে আসা যেত। আফসোস, আমারও কপাল খারাপ,
ধনুও মোটেই বিশ্বাসযোগ্য ছিল না, তবে সে আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, জান তো আমাকে বলবেন, নিয়ে যাব, কিন্তু উয়াদের বলবেন না, তাহলেই ফসকা। মনেতে বাসনা প্রবল, তবু কথা দিতে পারিনি। ধনুর সঙ্গে কোথাও বেড়াতে যাবার যোগ্যতাও তো চাই। তবে কিনা আঁতের কথা যদি বলি, ধনুকে আমার খারাপ লাগেনি। তার মধ্যে আমি যেন একটি সরল সোজা স্ফটিক স্বচ্ছ ছেলে দেখেছিলাম। টকবগানো তেলে যেন বাঁধন ছাড়া অশ্ব, লাফিয়ে লাফিয়ে ছুটছে জীবনের নানান মাঠে খানা খন্দে, সবকিছু তার পায়ের তলায় গুড়ানো। কোথায় যে তার গতি কে জানে। মৌলিক খাত চারপাশে ইটের পাঁচিলের বেড়া, এখানে ওখানে ডাঙা, ফাঁকে ফাঁকে গাছ গজিয়েছে, ইটে ইটে শ্যাওলা, মন্দিরের মতোই। বেলা 12টাতেও মৌলিক খাত থান জুড়ে নিবিড় ছায়া, পাখিদের কুজন সেতা সর্বক্ষণ। উঠতে ইচ্ছা না করলেও সময়ের মুখ চেয়ে উঠতেই হয়েছিল। মাঠে আস্তে আস্তে ধনুর গালের দিকে তাকিয়েছিলাম। সেই চাপদ দৃশ্য আবার আমার মনে পড়েছিল। ইচ্ছা করেছিল জিজ্ঞেস করি সেই অঘটনের ঘটনাটা কি। উরে বাবা, সে সাহস আমার ছিল না। যা স্পষ্টবক্তা ছেলে, কি বলবে কি শুনতে হবে কে জানতো। বরং বলেছিলাম, মলুটি বেশ সুন্দর। কথা শেষ করতে দেয়নি ধনু, বলে উঠেছিল, ছাই কি আছে এইখানে? কিছু নাই, ওই কালী পূজাটা বেশ জমে, তাই আসি ফি বছর। এরপরে ধনুকে আর প্রাকৃতিক সৌন্দর্য ভূবৈচিত্র্য বলার সাহস হয়নি আমার। কিন্তু শোনো হে শোনো, এত তাড়াতাড়ি আপন চিন্তায় যেও না। ধনু আবার বলে উঠেছিল, তবে বিয়াটা আমি এখানেই করব। আমার শ্রবণে যেন বেজায় ধাক্কার চমক লেগেছিল। কিছু আর পুচ করতে হয়নি, কেবল জোরে জোরে গলা খাকারি দিয়ে শব্দ করেছিলাম, দেখেছিলাম আমার সংকোচে ধনুর বিন্দুমাত্র ধ্যান নাই। তার দৃষ্টি তখন গায়ের দিকে। আবার বলেছিল, ওই পর্যন্তই, ব্যাস, আর না। তার মুখের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ঠিকঠাক হয়ে গেছে নাকি? ধনুর স্পষ্ট জবাব, হয় নাই, হবেক। মেইয়াটাকেও আমার পছন্দ হয়েছে। তারপরে জানি না, ইজা দেশ বাবা কি বলবে কে জানে। তখন আর যেন ঠিক আমাকে বলেনি ধনুর কথা আত্মগত। দেশ যে কেমন তা তো গালেই জানা গিয়েছে। ধনুর তাহলে আরো জানা বাকি ছিল। পাত্রীটি যে কে অনুমান করতে পারছিলাম। দেখতে বেমানান হবে না হলফ করে বলতে পারতাম। তারপর গুণ ভেদাভেদে কোথায় যেতে পারে কে জানতো। সে মেয়ে কাদের ঘরের বালা, কোন বংশের কন্যা, তাই বা কে জানতো। থাপ্পড়ের তেজ দেখে তো মনে হয়েছিল মানিনী মহারানী তুল্লা। তারপরেও ধনুর সাহস ছিল। অনেকক্ষণ কথা বলেনি ধনু। আমি অবাক যত হয়েছিলাম, তত যেন ভিতরে ভিতরে তরঙ্গিয়া উঠেছিল হাসির ফোয়ারা। সে হাসি ধরে রাখা যেন দায় হয়েছিল। প্রেমের কিছু রকম দেখেছিলাম, অমন দেখিনি। কিন্তু হাসতে ভরসা পাইনি, পাছে অমন দপদপানো প্রাণটি আহত হয়ে পড়ে, কিংবা কে জানতো থাপ্পড়ের জ্বালাটা যদি আমার প্রতি রুদ্র হয়ে উঠল। মাঠ দিয়ে যখন উত্তরের ঢালুতে নামতে চলেছি, তখন নজরে পড়েছিল এক ঝাঁক তালবনের দিকে। এতগুলো গাছ একসঙ্গে জড়াজড়ি করা তখনও চোখে পড়েনি। জিজ্ঞাসা করেছিলাম, ওটা কি তালবন? ধনু আমার নজর ধরে চোখ তুলে বলেছিল, উইটো না, তালবন কেন হবে? ওটা তো পুখর। পুখর অর্থে পুকুর, কিন্তু পুকুর কোথাও চোখে পড়েনি। চারপাশ ফাঁকার মাঝখানে হঠাৎ এক জঙ্গল তালগাছই শুধু দেখেছিলাম। জিজ্ঞেস করেছিলাম, পুকুর আছে বুঝি ওখানে? পুকুরের চারপাশে তাল গাছ, ইদিক পানে সব রকম দেখবেন, যাবেন ওখানে? হ্যাঁ, নজর মন সবই টানছিল। বলেছিলাম, চলো যাই। ধনুর পরবর্তী প্রশ্ন একেবারে সোজাসুজি, পাখানা যাবেন? তারপরেই অমন প্রাকৃতিক প্রশ্ন কেন? বলেছিলাম, না তো। ধনু সহজভাবেই বলেছিল, পুকুর আছে তো, জেলে জল সরতে পারতেন। সেই জন্যই বলা। আমার কথা থেকে তার বোধহয় সেই রকমই মনে হয়েছিল। ছোট রায়ের কথা মনে পড়েছিল। চারপাশে উঁচু পাড়, মাঝখানে পুকুর, যেন একখানি স্থির আয়না। তার ধারে ধারে তালগাছের স্পষ্ট ছায়া, মাঝখানে নীল আকাশ। দেখেছিলাম যুবতী বুড়ি দুই বউ মাত্র স্নান করছে, বাউরি বাগদি হবে। কিন্তু আরো যেন কাদের কথা শুনতে পাচ্ছিলাম, অস্পষ্ট মেয়ে পুরুষের দুটি চারটি কথা, একটু আধটু হাসি। দেখেছিলাম ধনুও যেন সেই হাসি কথায় উৎকর্ণ। সে ক্রমে পশ্চিম দিকে এগিয়ে গিয়েছিল, আমিও তার সঙ্গে সঙ্গে গিয়েছিলাম। একেবারে পশ্চিম পাড়ের পিছনের ঢালুতে তালগাছের ছায়ায় দুই নারী, এক পুরুষ। যুবা পুরুষের মাথায় ঝাঁকড়া চুল, তাতে গামছা বাঁধা, খালি গা, নেংটি পরা। দুই যুবতীর গায়ে শাড়ির আঁচল, খোপায় কোজা, কাঠের কাঁকই। যদি বলো শালীনতা কাকে বলে, তবে নগর চালে মিলত না। পা ছড়িয়ে বসা যুবতীদের অঙ্গে বাঁকা শিথিল ভাব। তিনজনের রঙই কালো কুচকুচে, চোখে একটু লালের ছোঁয়া, তাতে আবার যেন ঝলক লাগা ঝিকিমিকি।
তিনজনের মাঝখানে একটা হাঁড়ি, হাঁড়ির থেকে জ্বালা বললেই বানানসই, কম করে 15 সেরের পাত্র, গুটি কয় ছোট ছোট মাটির ভাঁড়। তারপরে আর পুচ করার কিছু ছিল না, গন্ধেতেই টের পাওয়া যাচ্ছিল হাঁড়িতে কি অমৃত আছে। তিনজনের একটু পান চলছিল, সেই সঙ্গে হাসি আলাপন। দেখেই যেন চেনা যাচ্ছিল ওরা সাঁওতাল। দাঁড়াবার প্রয়োজন ছিল না, তাই ফিরতে যাচ্ছিলাম, কিন্তু ধনুর পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। সে জিজ্ঞেস করেছিল, কি করছিস রে তুরা? জবাব দিয়েছিল যুবা মরদ, হেসে ঢুলু ঢুলু চোখে, কেনে দেখতে পাইছিস নাই? তারি খাইছি বটে। কি রে, দেখতে পাইছিস নাই নাকি? একেবারে পুছ হয় না, বারে বারে বলছিল। তারপরে তিনজনেই চোখে চোখে চেয়ে হেসেছিল। ধনু আবার জিজ্ঞাসা করেছিল, কোন ঘরের পূজা তোরা? পূজা লিয়ে আসছিস কেনে? যুবাটি ঘাড় নাড়িয়ে বলেছিল, রে আটানার ছোট তরফের আমরা, তুই কোন ঘরকে আইছিস? তুকে চিনতে লাগছি। ধনু বলেছিল, 6 তরফের বড় ঘরে। ওই তা বলতে লাগে কি না? পা দে, ভুলা দে, পা ধুলা দে বলে যুবাটি টলতে টলতে উঠে এগিয়ে এসেছিল। 2 হাত দিয়ে প্রায় খামচি কেটেছিল ধনুর পায়ে। ধনু একেবারে নির্বিকার, যেন পায়ের ধুলো দেওয়াটা তার স্বভাবের ব্যাপার। তারপরেই মাতাল জোয়ানটি আমার পায়ের কাছে এসেছিল। আমি পিছিয়ে গিয়ে বলেছিলাম, থাক থাক। কেনে থাকবে কেনে? তুই কোন ঘরকে আইছিস? জবাব দিয়েছিল ধনু, বলেছিল ওই এক ঘর। আমি তখন ধনুকে ডাক দিয়েছিলাম, চলো আমরা